নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডব্লিউবি স্টাডি। আমাদের 1000টি জিকের সেশন চলছে, আপনারা জানেন। আজকে তার চতুর্থ ভিডিও আপলোড হলো। ভিডিওগুলি দেখবেন এবং ওপরে থাকা আই বাটনটি ক্লিক করে আগের ভিডিওগুলির সাথে যুক্ত হন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকমই নানা ধরনের ভিডিও নিয়ে আমরা ডব্লিউবি স্টাডি আমরা আসছি প্রতিদিন। আইসিডিএসের ওপরে সেশন চলছে, আপনারা জানেন। সেটির সাথে যুক্ত হন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবেন। তবে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা জেনে নেব আজকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে? অপশান এ পার্ট 3, অপশান বি পার্ট 4, অপশান সি পার্ট 5, অপশান ডি পার্ট 2। এখানে উত্তর হবে অপশান বি পার্ট 4। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সংবিধানের পার্ট 4-এ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নবম তফসিল অর্থাৎ 9 শিডিউলস কোন সংশোধনী ধারায় যুক্ত করা হয়? অপশান এ ফার্স্ট, অপশান বি 9th, অপশান সি 35th, অপশান ডি 36th। এখানে বলে রাখি, ভারতীয় সংবিধানের নবম তফসিল অর্থাৎ 9 শিডিউল অ্যাড করা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইয়ার 1951। হ্যাঁ, 1951 সালে প্রথম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ প্রথম সংশোধনে আমাদের ভারতের সংবিধানে 9th শিডিউলটি অ্যাড করা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোন ভাষাটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে সরকারি ভাষার স্বীকৃতি পায়নি? অপশান এ ইংলিশ, অপশান বি সিন্ধি, অপশান সি সংস্কৃত, অপশান ডি কাশ্মীরি। এখানে উত্তর হবে অপশান এ ইংলিশ। হ্যাঁ, ইংলিশ ভাষাটি আমাদের ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলে সরকারি ভাষার স্বীকৃতি পায়নি। বাকি সিন্ধি, সংস্কৃত, কাশ্মীরি স্বীকৃতি পেয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের পঞ্চম থেকে অষ্টম নম্বর ধারায় কোন বিষয় বর্ণিত আছে? অপশান এ ডিটেলস অফ ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অপশান বি সিটিজেনশিপ, অপশান সি ফান্ডামেন্টাল ডিউটিস, অপশান ডি ইউনিয়ন এক্সিকিউটিভ। এখানে উত্তর হবে অপশান বি সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। এই বিষয়টি ভারতীয় সংবিধানের পঞ্চম থেকে অষ্টম নম্বর ধারায় অর্থাৎ 5 থেকে 8 আর্টিকেলের মধ্যে বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় কোনো রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বর্ণিত আছে? অপশান এ 356, অপশান বি 352, অপশান সি 360, অপশান ডি 370। এখানে বন্ধুরা উত্তর হবে অপশান এ 356 অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি আমাদের আর্টিকেল 352, স্টেট এমার্জেন্সি যেটির কথা এখানে বলা হয়েছে সেটি 356, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের 360। আমাদের দেশে 3 ধরনের ইমার্জেন্সি প্রভিশনস আছে, 352 নম্বর আর্টিকেল, 356 নম্বর আর্টিকেল, 360 নম্বর আর্টিকেলে তার বর্ণনা করা আছে। এখানে আমাদের 356 নম্বর আর্টিকেলের কথা জিজ্ঞাসা করা হয়েছিল, যেটির উত্তর আমরা দিলাম। পরবর্তী প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় অর্থনৈতিক জরুরি অবস্থা এর সম্পর্কে সম্পর্কিত নয়? অপশান এ প্রেসিডেন্ট ক্যান আস্ক states to follow a certain canon of financial property. Option B, the states may be asked to reserve the money bills for the consideration of the president. Option C, president can suspend the normal allocation of revenues. Option D, president can reduce the salaries of civil servants and not judges. এখানে উত্তর হবে অপশান সি, প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড দ্য নর্মাল অ্যালোকেশন অফ রেভিনিউস। এটি আমাদের ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় অর্থনৈতিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত নয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় দেবনাগরী হরফে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশান এ 341, অপশান বি 342, অপশান সি 343, অপশান ডি 346। উত্তর হবে অপশান সি 343 অর্থাৎ 343 নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানের দেবনাগরী হরফে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের পঞ্চম অংশে কী বর্ণিত আছে? অপশান এ ইউনিয়ন এক্সিকিউটিভ, অপশান বি পার্লামেন্ট, অপশান সি সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টস, অপশান ডি কম্পোর্টাল অর্থাৎ অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগের কথা। এখানে মনে রাখবো সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট বাদে বাকি তিনটি অর্থাৎ 1, 2 আর 3, 1, 2 আর 4 আমাদের ভারতীয় সংবিধানের পঞ্চম অংশে বর্ণিত হয়েছে। এখানে তাহলে উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, আমরা দেখে নিলাম ইউনিয়ন এক্সিকিউটিভ, পার্লামেন্ট আর ক্যাগ এটি ভারতীয় সংবিধানের 5 নম্বর পার্টে বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসে কতবার রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? অপশান এ একবার, অপশান বি দুবার,
অপশান সি 3 বার, অপশান ডি 4 বার। এর উত্তর হবে অপশান সি 3 বার। হ্যাঁ, আমাদের দেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে 3 বার। প্রথমবার হয়েছিল ভারত চায়নার যুদ্ধের সময় ইন দ্য ইয়ার 1962। পরবর্তী জারি করা হয় 1971 সালে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধের সময়। আর পরবর্তী জারি করা হয় 1976 সালে। ইন্দিরা গান্ধী জারি করেছিলেন এটিকে। পরবর্তীকালে এর ওপরে 42তম সংশোধন আনা হয়েছিল 1976 সালে। সেখান থেকে বলা হয়েছিল রাজ্যের বা কোনো দেশের মধ্যে অভ্যন্তরীণ কোনো ঘটনা ঘটলে সেটিকে ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে গণ্য করা হবে না। আর 42তম অ্যামেন্ডমেন্টকে আমাদের দেশের মিনি কনস্টিটিউশনও বলা হয়, কারণ এতে অনেক ধরনের সংশোধন করা হয়েছিল আমাদের সংবিধানের। আর ইন্দিরা গান্ধী এই সংবিধানটি তখন মিনি কনস্টিটিউশন অর্থাৎ এই সংশোধনটি এনেছিলেন। আর এটিকে ইন্দিরা কনস্টিটিউশন বলেও বলা হয় 42তম অ্যামেন্ডমেন্টটাকে। এখানে আমরা জেনে নিলাম তাহলে অনেকগুলি প্রশ্নের উত্তর। আর এটি কত কত সালে হয়েছিল? 1976 সালে। হ্যাঁ, তৃতীয় এমার্জেন্সিটি হয়েছিল 1976 সালে। আর 42তম অ্যামেন্ডমেন্ট এসেছিল 1976 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কখন রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করতে পারে? 1. অন গ্রাউন্ডস অফ ওয়ার। 2. অন গ্রাউন্ডস অফ এক্সটার্নাল অ্যাগ্রেশন। অপশান 3. অন গ্রাউন্ডস অফ ইন্টারনাল ডিস্টারবেন্স। 4. অন দ্য রিটেন রিকমেন্ডেশন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট। এখানে চারটেই আমাদের রাষ্ট্রপতি চাইলে এই চারটি কন্ডিশনেই জরুরি অবস্থা জারি করতে পারবেন। আমরা জেনে নিলাম তাহলে অন গ্রাউন্ডস অফ ওয়ার হোক, বা অন গ্রাউন্ডস অফ এক্সটার্নাল অ্যাগ্রেশন হোক, বা অন গ্রাউন্ডস অফ ইন্টারনাল ডিস্টারবেন্স হোক, বা অন দ্য রিটেন রিকমেন্ডেশন অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট হোক, রাষ্ট্রপতি জারি করতে পারবেন জরুরি অবস্থা। পরবর্তী প্রশ্ন। ভারতের ইতিহাসে কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? এখানে বলে রাখি, ন্যাশনাল এমার্জেন্সি 3বার জারি করা হয়েছে, কিন্তু আমাদের দেশে একবারও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্টিকেল 360-তে যেটি বর্ণিত আছে সেটি একবারও জারি করা হয়নি। তাহলে উত্তর হবে অপশান এ, নট ইভেন অনস। অর্থনৈতিক জরুরি অবস্থা একবারও জারি করা হয়নি। পরবর্তী প্রশ্ন। রাষ্ট্রীয় জরুরি অবস্থার সময় ভারতীয় সংবিধানে কোন ধারাকে স্থগিত করা হয় না? এখানে হয় না হবে কোশ্চেনে, আপনারা একটু কারেকশন করে নেবেন। এখানে উত্তর হবে আর্টিকেল 20 আর 21। এই দুটি কোনো দিন ভারতীয় সংবিধানে জরুরি অবস্থাকালীন অবস্থায় সাসপেন্ড করা হয় না। আর্টিকেল 20 অ্যান্ড 21 ক্যান নট বি সাসপেন্ড। অপশান বি। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভূমিকা কী? অপশান এ, কমান্ডার ইন চিফ অফ ডিফেন্স ফোর্স। অপশান বি, সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্স। অপশান সি, হেড অফ দ্য গভর্নমেন্ট। অপশান ডি, সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড এক্সিকিউটিভ অফ দ্য ইউনিয়ন। এখানে উত্তর হবে অপশান ডি, সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্সেস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড এক্সিকিউটিভ হেড অফ দ্য ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করা যায়? বাই দ্য সুপ্রিম কোর্ট। অপশান বি, বাই দ্য রাজ্যসভা। অপশান সি, বাই দ্য মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা থ্রু ইমপিচমেন্ট। অপশান ডি, ক্যান নট বি ইমপিচড। এখানে উত্তর হবে অপশান সি, বাই দ্য মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা থ্রু ইমপিচমেন্ট। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার মতাধিকারে তাকে বিচ্ছেদ করা সম্ভব রাষ্ট্রপতিকে। আর রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে আছে? আমরা আগের দিন জেনেছিলাম আর্টিকেল 61। তাহলে এখানে উত্তর হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? অপশান এ, চিফ জাস্টিস অব ইন্ডিয়া। অপশান বি, স্পিকার অব লোকসভা। অপশান সি, প্রাইম মিনিস্টার। অপশান ডি, ভাইস প্রেসিডেন্ট। এখানে বলে রাখি উত্তর হবে চিফ জাস্টিস অব ইন্ডিয়া রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী কে মন্ত্রী পরিষদভুক্ত মন্ত্রীর ক্ষমতা ভোগ করে? এখানে উত্তর হবে অপশান বি, ডেপুটি চেয়ারম্যান অব দ্য প্ল্যানিং কমিশন। এখানে ক্যাবিনেট মিনিস্টার এর ক্ষমতা ভোগ করেন। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? অপশান এ, প্রেসিডেন্ট। অপশান বি, প্রাইম মিনিস্টার। অপশান সি, লিeutenant গভর্নর। অপশান ডি, মেজরিটি পার্টি ইন লেজিসলেচার। এখানে উত্তর হবে এলটি গভর্নর অর্থাৎ লিeutenant গভর্নর, যেটি বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীরে যেমন আছেন আমাদের মনোজ সিনহা। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র তার কার কাছে জমা দেয়? এর উত্তর হবে ভাইস প্রেসিডেন্ট। আগের দিনে বলা হয়েছিল রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন ভাইস প্রেসিডেন্টের কাছে। আর ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে আছে ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে? আর্টিকেল 63। আর এটি বলে রাখি যে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে ন্যূনতম বয়স লাগে 35 ইয়ার্স, 35 বছর। পরবর্তী প্রশ্ন।
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? আমরা জানলাম যে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত? 35 ইয়ার্স। আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগবে? এখানে হবে উত্তর অপশান এ 25 ইয়ার্স। 25 বছর বয়স ন্যূনতম, এই বয়স হওয়া আবশ্যিক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন না? অপশান এ স্পিকার অফ দ্য লোকসভা, অপশান বি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশান সি চিফ অফ দ্য এয়ারফোর্স, অপশান ডি চিফ অফ দ্য আর্মি। এখানে উত্তর হবে অপশান এ স্পিকার অফ দ্য লোকসভা। ইনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত নন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর উপরে আই বাটনে আমাদের আইসিডিএসের ভিটামিনের লেকচারটি আসছে, সেটি দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।